আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছে। আমরা বলেছিলাম যে অধ্যায় থেকে তোমাদের 4টি সৃজনশীল করব, যেই 4টি সৃজনশীল বিগত পরীক্ষাতে এসেছে বোর্ডে। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা তৃতীয় সৃজনশীলটি করব। তো চলো শুরু করা যাক। আমাদের 3 নম্বর সৃজনশীলের উদ্দীপক হচ্ছে দুইটা। 1 নম্বর উদ্দীপকে আমাদের বলছে যে 8, 13, 18, 23, 28 এটা একটা প্যাটার্ন দিয়েছে। 2 নম্বরে একটা প্যাটার্ন দিয়েছে, সেটা 5, 9, 13, 17। আমাদের কতে বলছে 5 ক - 1 একটা বীজগণিত রাশির, এই বীজগণিত রাশির পঞ্চম ও অষ্টম পদের মধ্যে মৌলিক সংখ্যা কয়টি। খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন এবং এর অ্যান্সারটা খুব ইন্টারেস্টিং। চলো শুরু করি, দেখি মজার সাথে শিখে ফেলি আমরা এটা। একের ক, আমাদের প্রথম যে বীজগণিত রাশিটা দিয়েছে সেটা আমরা আগে লিখে ফেলি, তাই না? লিখতে পারি কি যে প্রদত্ত বীজগাণিতীয় রাশি, কি দিয়েছে বীজগাণিতীয় রাশি? 5 - 1। আমাদের বলছে কি পঞ্চম ও অষ্টম পদ, এই দুইটা পদের মধ্যে মৌলিক সংখ্যা কয়টি আছে। তাহলে পঞ্চম পদটাকে বের করি। তাহলে অতএব পঞ্চম পদ সমান সমান, তাহলে 5 গুণিত কয়ের মান কত? 5 - 1। তাহলে 5 × 5 = 25, 25 থেকে 1 গেলে কত থাকে? 24। এটা হচ্ছে আমাদের পঞ্চম পদ। ওকে, এবার বলছে অষ্টম পদ। আর অষ্টম পদ সমান সমান কত? 5 গুণিত কয়ের মান 8 - 1। 5 × 8 = 40, 40 থেকে 1 গেলে থাকে 39। তার মানে আমাদের প্রশ্নটা এখন দাঁড়ালো কি যে 24 থেকে 39-এর মধ্যে কতগুলা মৌলিক সংখ্যা আছে। আমরা কিন্তু আমাদের যেদিন বেসিক আলোচনা করেছি, আমরা কিন্তু সেদিন এখানে দেখাইছি মৌলিক সংখ্যা নির্ণয়ে যে একটা ডিজিটাল প্যাটার্ন আছে, তাই না? বা ডিজিটাল নাম্বার আছে, সেই নাম্বারের মাধ্যমে। সেটা আমরা আজ একটু রিভিউ করি। সংখ্যাটি ছিল কি 44, 22, 322, 321। তখন এটা ছিল কি 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা 4টি, তাই না? এটা ছিল কি 11 থেকে 20 বা 10 থেকে 20, যাই বলো না কেন। এটা 21 থেকে 30, এটা 31 থেকে 40, এটা 41 থেকে 50, এটা 51 থেকে 60, এটা 61 থেকে 70, এটা 71 থেকে 80, এটা 81 থেকে 90, আর এটা হচ্ছে 91 থেকে 100। তাহলে আমাদের এখানে কি বলছে দেখো, 24 থেকে 39। তার মানে ধরো এটা কি 21 থেকে 39, তাহলে 40-এর রেঞ্জ কোনটা? এইটা, তাই না? 21 থেকে 40-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টি? 4টি। আমরা লিখতে পারি এটা যে 21 থেকে 40 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টি? 4টি। এখন আমাদের তো 21 থেকে নিতে বলেনি, আমাদের বলছে কত? 24 থেকে 39 পর্যন্ত। এখন এই যে 21 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা ছিল দুইটি, এই দুইটি কি দেখো তো? 21 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা ছিল 23 এবং আর কি ছিল? 29। আচ্ছা, 30 থেকে 40-এর মধ্যে মৌলিক সংখ্যা দুইটি, এই মৌলিক সংখ্যা দুটি কি কি? 31 আর 37। ওকে, এখন আমাদের রেঞ্জটা বলছে কি 24 থেকে 39 পর্যন্ত। তাহলে খেয়াল করো, 24 থেকে 39 পর্যন্ত যদি যায় তাহলে 23 কিন্তু বাদ, কারণ 23-এর পরেই তো 24। 24 থেকে বসে 23 হচ্ছে বাদ। তাহলে এই 24 থেকে 39-এর মধ্যে কিন্তু এই তিনটা মৌলিক সংখ্যাই এর মধ্যে আসতেছে। তাহলে 24 থেকে 39-এর মধ্যে মৌলিক সংখ্যা পাচ্ছি কয়টা আমরা? 3টা। তাহলে এটাই আমরা লিখে ফেলবো যে অতএব 24 থেকে 39 এর মধ্যে মৌলিক সংখ্যা 3টি। সেই 3টি কি কি? 23, 29 এবং সরি 23 না, যেহেতু 23 তো 24-এর আগে, তাহলে 29, 31 এবং 37। আশা করি বুঝতে পেরেছো। এখন এই কোশ্চেনটা অন্যভাবেও আসতে পারতো। এখানে বলছে 24 থেকে 39, এখন তোমারে বললো সে ধরো 35 থেকে 60 পর্যন্ত, 35 থেকে 60 পর্যন্ত, তাহলে তুমি 40 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো বের করতে হবে। সেখান থেকে
35-এর আগে, 30 থেকে 35-এর আগে কোনো মৌলিক সংখ্যা আছে কিনা। এই দেখো 31 আছে। 30 থেকে 60 পর্যন্ত তুমি মৌলিক সংখ্যা বের করলে তোমার বলছে 35 থেকে 60 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে। তাহলে 30 থেকে 60 পর্যন্ত যেগুলো থাকবে সেখান থেকে 31 কাটা যাবে, কারণ 35 থেকে 60 বের করবে তুমি এখন। তাহলে 31 যেহেতু 35-এর আগে, এটা কাটা যাবে। 35 থেকে 60 পর্যন্ত যে কয়টা মৌলিক সংখ্যা থাকবে, তাহলে 35 থেকে 60, তাহলে 31 থেকে 60 পর্যন্ত দেখো মৌলিক সংখ্যা কয়টি। 31 থেকে 40 পর্যন্ত 2টি, 41 থেকে 50 পর্যন্ত 3টি, 2 আর 3 5, আর 51 থেকে 60 পর্যন্ত 2টি, 5 আর 2 60। 30 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 7টি। তাহলে আমাদের বলছে 35 থেকে 60 পর্যন্ত, যেহেতু 30 থেকে 35-এর ভিতরে একটা মৌলিক সংখ্যা আছে 31, তাহলে 7টি থেকে একটি বাদ হয়ে যাচ্ছে, তাহলে থাকবে কয়টি, 6টি। তাহলে 30 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা হবে, সরি 35 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা হবে কয়টি, 6টি। আশা করি বুঝতে পেরেছো। এইভাবে কিন্তু যে কোনো জায়গা থেকে যে কোনো দুইটি সংখ্যা তুলে দিতে পারে, যে এত থেকে এত এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি। তোমার যদি এইটা মনে থাকে, এবং এই যে এর আন্ডারে কতগুলো মৌলিক সংখ্যা, যেমন 31 থেকে 40, এই দুইটা মৌলিক সংখ্যা, এটা তোমাদের মাথায় রাখতে হবে, এবং এই ডিজিটটাও মাথায় রাখতে হবে। তাহলে কিন্তু এই ধরনের প্রশ্ন খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি তুমি অ্যান্সার করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো এই প্রশ্নটা। ওকে, এখন আমরা খ দেখি। এই খ এবং গ কিন্তু একদম ট্র্যাডিশনাল, তার মানে আমরা যেভাবে অঙ্ক করে আসতেছি এই সেম প্যাটার্নেরই, এবং বারবার কিন্তু এইগুলাই ঘুরে ফিরে এই নিয়মেরই অঙ্ক আসতেছে, শুধু সংখ্যাগুলা চেঞ্জ হচ্ছে। ওকে, তাহলে আমাদের খতে বসে কি, খতে বসে যে 2 নং তালিকায়, এই সরি 1 নং তালিকায়, 1 নং তালিকায় আমার কি দিয়েছিল, 8, 13, 18, 23, 28, এই যে 125টি পদের যোগফল সূত্রের সাহায্যে নির্ণয় করো। তার মানে এর 125টি পদের যোগফল বের করতে হবে। তাহলে যোগফল বের করতে গেলে সমষ্টির আমরা একটা সূত্র জানি, তাই না? সমষ্টির সূত্রের ক্ষেত্রে আমরা জানি প্রথম পদ যোগ শেষ পদ গুণিত পদ সংখ্যা ভাগ 2। তাহলে এখানে আমরা বলছে 125টি পদে, তাহলে প্রথম পদ আমরা জানি 8, পদ সংখ্যা 125 সেটাও পাইছি, ভাগ 2 আমরা জানি, কিন্তু 125তম পদ মানে শেষ পদটি কত সেটা আমরা জানি না, সেটা আমাদের বের করতে হবে। এখন 125টি পদ দুই ভাবে বের করা যায়। একটা হচ্ছে গুনে গুনে, কত করে বাড়তেছে দেখো তো, 5 করে। 28-এর পরে 33, তারপর 38, তারপর 43, তারপর 48, তারপর 53, এইভাবে আমার দেখতে হবে গুনে 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 যে 125তম পদ কোথায় পাবো সেটা বের করতে হবে এইভাবে। আর একটা হচ্ছে এই যে বীজগণিতীয় রাশির মাধ্যমে। আমরা সবসময় প্রেফার করি কোনটা, বীজগণিতীয় রাশির মাধ্যমে, কারণ এটা খুব সহজে বের করতে পারবে, এবং এটাই অ্যাকচুয়াল নিয়ম। ওকে, তাহলে প্রথম কত কাজ হচ্ছে আমার, যে একটা বীজগণিত রাশি তৈরি করা। তাহলে আমরা বলতে পারি খতে যে প্রদত্ত প্যাটার্ন, প্রদত্ত প্যাটার্ন কি দেওয়া আছে, 8, 13, 18, 23, 28, এখানে পার্থক্য কত দেখো তো, 5 করে বাড়তেছে, তাই না? তাহলে আমরা লিখতে পারি যে প্রতি ক্ষেত্রে পরবর্তী সংখ্যা 5 করে বৃদ্ধি পাচ্ছে। অথবা এই কথাটা অন্যভাবে লিখতে পারতে, যে প্রতি ক্ষেত্রে পদের পার্থক্য, পার্থক্য হচ্ছে কত, 5, একই কথা। এখন তাহলে আমরা লিখতে পারি যে অতএব প্রথম পদ কত আছে, 8, 8কে আমরা লিখতে পারি 5 যোগ 3। কেন 5 লিখলাম, এই যে পার্থক্যের কারণে, এর সাথে একটা 1 গুণ করে দেবো, কেন, যেহেতু এটা প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ কত ছিল, 13, 13কে আমরা লিখতে পারি 5 গুণিত 2 যোগ 3। তৃতীয় পদ, তৃতীয় পদ আমরা কত, এখানে দেওয়া আছে 18, তাহলে লিখতে পারি 5 গুণিত 3 যোগ 3। চতুর্থ পদ ছিল কত, 23, তাহলে 5 গুণিত 4 যোগ 3। পঞ্চম পদ আছে কত, 28, তাহলে 5 গুণিত 5 যোগ 3। এখন আমরা যদি বলি যে কতম পদ, তাহলে কি হবে, 5ক যোগ 3, তাই না? তাহলে এখান থেকে আমরা এই কয়ের জায়গায় 125 বসাই আমরা 125তম পদের মান বের করতে পারি। তাহলে আমরা লিখতে পারি যে অতএব 5ক যোগ 3 প্রদত্ত
প্যাটার্নের বীজগাণিতীয় রাশি। ওকে, তাহলে অতএব 125তম পদ, 125তম পদ তাহলে কি হবে? 5 গুণিত 125 যোগ 3, তাহলে 5 5 25-এর 5 হাতে থাকে 2, 5 দুগুণে 10, 10 আর 2 12, 2 হাতে থাকে 1, 5 ওকে 5 আর 1 6 যোগ 3, তাহলে 625 আর 3 যোগ করলে কত? 628। তাহলে 125তম পদ 628, তার মানে আমরা শেষ পদটা পেয়ে গেলাম, তাই না? এখন আমাদের কি করতে হবে? সমষ্টি সূত্র বের করে সেখানে এই মানগুলো বসাই দিতে হবে। তাহলে আমরা এখানে লিখি, অতএব সমষ্টি সমান সমান, আমি আর ডিটেলস লিখলাম না যে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণিত পদ সংখ্যা ডিফারেন্স বাই 2, এটা লিখলাম না, আমি ডাইরেক্ট মানটা বসাই দিলাম। দেখো তো প্রথম পদ কি ছিল? 8। ওকে, শেষ পদ কত পাইছি? 628 গুণিত কত? পদ সংখ্যা। পদ সংখ্যা কয়টা বলছে আমাদের? 125টা পদে, তাই না? তাহলে পদ সংখ্যা 125 ভাগ 2, 2 125কে কাটা যায় না, তাহলে এটা আগে যোগ করে নিই। 8 আর 8 16, 6 হাতে থাকে 1, 2 আর 1 3, 6, 636 গুণিত 125 ভাগ 2, এই 2 দিয়ে 636কে কাটো, তাহলে 3 দুগুণা 6, আচ্ছা 3 এর মধ্যে যায় একবার, 3 অক্ষে 3 থাকে 1, 6 16, 3 আটা সরি 8 দুগুণি 16। ওকে, তাহলে 318-র সাথে 125 গুণ করলে যা হবে সেটা এখানে বসাই দিতে হবে, তাই না? তাহলে আমরা একটু গুণ করে নিই এটা। 318 গুণিত 125, তাহলে 5 8 40, শূন্য হাতে থাকে 4, 5 অক্ষে 5, 5 আর 4 9, 3 5 15। ওকে, 8 দুগুণে 16, 6 হাতে 1, 2 দুগুণ 2 অক্ষে 2, 2 আর 1 3, 3 দুগুণা 6। ওকে, 8 করতে 8, 1 করতে 1, 3 অক্ষে 3, তাহলে 0 9 6 15, 15 5 হাতে থাকে 1, 8 আর 1 9, 9 আর 3 12, 12 আর 5 17 7 হাতে কত থাকে? 1, 1 আর 1 2, 2 6 আর 2 8 আর 1 9, এখানে 3। তাহলে আমরা কত পেলাম? 39,750 পেলাম সমষ্টি, তাই না? 39,750, এটাই হচ্ছে এই প্যাটার্নের 125টা প্রথম 125টা পদের সমষ্টি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন গতে আমাদের বলছে যে 2 নং প্যাটার্নটি কোন নিয়মে প্যাটার্নভুক্ত হলো তা দেখাও। এই যে 2 নম্বর প্যাটার্নটি কোন নিয়মে হয়েছে, তার মানে এই যে ডিসটেন্সটা কত কত হয়েছে এটা বের করলেই তো আমরা বুঝতে পারছি কোন নিয়মে হয়েছে। এবং কি বলছে? যে কোনো পদ নির্ণয়ের সূত্র ক চলকের মাধ্যমে প্রকাশ করতে, মানে এখানেও একটা এই ধরনের বীজগাণিতিক রাশি আমাদের বের করতে হবে। এবং প্রথম দুইটি পদের জ্যামিতিক প্যাটার্ন আঁকো। এই যে প্রথম যে দুইটি পদ, এই দুইটি পদের জ্যামিতিক প্যাটার্ন আঁকতে হবে। ওকে, তাহলে আমরা দেখি যে এটা কোন নিয়মে প্যাটার্নভুক্ত হলো। তাহলে আমরা লিখতে পারি যে প্রদত্ত প্যাটার্ন, প্রদত্ত প্যাটার্ন কত? 5 9 13 17। তাহলে দেখো এখানে ডিসটেন্সটা কত আছে, দেখো তো 4। তাহলে আমরা কি লিখতে পারি? যে প্রতি ক্ষেত্রে প্রতিটা পদের পার্থক্য হচ্ছে 4। তাহলে এখানে প্রতি পদের পার্থক্য 4। তাহলে এই যে প্যাটার্নভুক্ত কিভাবে হয়েছে এটা কিন্তু বোঝাই গেছে। কিভাবে? এই যে পার্থক্য 4 4 করে যাচ্ছে। এখন আমরা এই যে ক চলকের মাধ্যমে একটা বীজগাণিতিক রাশি বের করি। তাহলে আমরা কি লিখতে পারি? যে প্রথম পদ 5 সমান সমান কি লিখতে পারি? 4 গুণিত 1 যোগ 1। এই 4টা কোথায় পেলাম? এই যে পার্থক্য। একটা কোথায় পেলাম? এই যে গুণ প্রথম পদের জন্য। আর এই একটা হচ্ছে যেহেতু 5 ছিল 4 কে 4, 5 বানাইতে গেলে 1 দরকার, সেই 1 যোগ। ওকে, তাহলে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ কত আছে? 9, 9 কে আমরা লিখতে পারি 4 গুণিত 2 যোগ 1। তৃতীয় পদ আমরা এখানে ছিল 13, তার মানে 4 গুণিত 3 যোগ 1।
আর চতুর্থ পদ এখানে ছিল 17, তাহলে 4 গুণিত 4 যোগ 1, তাহলে অতএব কতম পদ কি আসবে? 4ক যোগ 1। এটাই হচ্ছে এই ক চলকের মাধ্যমে এই যে আমরা বের করলাম বীজগণিতীয় রাশি। এখন আমাদের বলছে কি প্রকাশ করতে বলছে, প্রকাশ করলাম। এখন বলছে প্রথম দুইটি পদের জ্যামিতিক প্যাটার্ন অঙ্কন করো। তাহলে আমাদের কিন্তু প্রথম যে চাইছিল কি 2 নম্বর প্যাটার্নটি কোন নিয়মে প্যাটার্নভুক্ত হলো তা দেখাও। এই যে আমরা দেখাইলাম কোন নিয়মে প্যাটার্নভুক্ত হয়েছে, ঠিক আছে। ক চলকের মাধ্যমে প্রকাশ করো। আচ্ছা, ক চলকের মাধ্যমে আমরা সেটা প্রকাশ করলাম। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে অতএব 4ক যোগ 1 প্রদত্ত প্যাটার্নের বীজগণিতীয় রাশি। বীজগণিতীয় রাশি। ওকে, তাহলে এবার আমাদের লাস্ট যেটা বলছে সেটা হচ্ছে প্রথম দুটি পদের জ্যামিতিক প্যাটার্ন অঙ্কন করো। প্রথম পদ ছিল 5, দ্বিতীয় পদ ছিল 9। যেই জ্যামিতিক প্যাটার্নটা আঁকবো সেই জ্যামিতিক প্যাটার্নের প্রথম প্যাটার্নে বা প্রথম চিত্রে আমার কাঠি থাকবে 5টি, দ্বিতীয় চিত্রে আমার কাঠি থাকবে 9টি। তাহলে আমরা লিখতে পারি এখন যে প্রথম দুটি পদের জ্যামিতিক প্যাটার্ন অঙ্কন করা হলো। ওকে, এখন দেখো 5টা যেহেতু কাঠি হবে, আমরা কিন্তু এর আগে এই ধরনের অঙ্ক করেছি, তাই না? ধরো আমি একটা ত্রিভুজকে দুইটা ত্রিভুজ আঁকলাম, তাহলে কাঠি কয়টা? দেখো 1টা 2টা 3টা 4টা 5টা হলো। তাহলে দ্বিতীয় চিত্রটা কি হবে? একটা ত্রিভুজের পরে আর একটা ত্রিভুজ আঁকলে কাঠি বাড়তেছে 2টা, তাহলে কাঠি বাড়বে টোটাল 4টা। তাহলে প্রথম চিত্রে 2টা ত্রিভুজ ছিল, তাহলে একটা এরপরে একটা ত্রিভুজ আঁকলে 2টা বাড়বে, তাহলে আর একটা ত্রিভুজ আঁকলে 2টা, মোট 4টা বাড়বে। তাহলে এর সাথে আরো 2টা ত্রিভুজ অ্যাড করতে হবে। এই যে একটা ত্রিভুজ অ্যাড করলাম, এই যে একটা ত্রিভুজ অ্যাড করলাম, তাহলে দেখো তো এখানে কাঠি কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। তাহলে এর ছিল কয়টা? 5টা, এর 9টা। দেখো আমাদের প্রথম পদে ছিল কয়টি? 5টি, দ্বিতীয় পদে 9টি। এই যে হয়ে গেল। এখন তুমি যদি চাও যে না আমি এই চিত্রটা আঁকবো না, আমি একটু ব্যতিক্রম চিত্র আঁকবো, কিভাবে আঁকা যেতে পারে? ধরো 1 2 3, 3 আঁকলাম, 4 5, এই যে 5টা দিয়ে আমি একটা চিত্র আঁকলাম। এখানে কাঠি কয়টা? 5টা। এখন আমি যদি এটাকে একটু বর্ধিত করি, বর্ধিত করব কি? এই যে বর্ধিত করেছি, যে এই একটা ঘরকে আর একটা ঘরে বর্ধিত করেছি। দেখি এটার কাঠি কয়টা? 1 2 3 4 5টা। তো প্রথমটাই ছিল 6 7 8 9, দেখো দ্বিতীয়টাই 9টা কাঠি হয়েছে। তার মানে এই চিত্রটা আমি এইভাবে না এঁকে এইভাবেও আঁকতে পারি। এখন তোমাদের যদি মনে হয় যে না আমি অন্য অন্য কোনো চিত্র দিব, তাহলে তোমরা বাসায় বসে প্র্যাকটিস করে দেখো যে এইভাবে 5টা কাঠি দিয়ে অন্য কোনো চিত্র আঁকা সম্ভব কিনা। যদি সম্ভব হয় তাহলে সেটা ঠিক আছে। তাহলে আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো আজকে ক্লাস এই পর্যন্তই। আমরা পরবর্তী এই অধ্যায়ের আর একটা ক্লাস নিব সৃজনশীলের উপরে। তো সেই ক্লাস দেখার আমন্ত্রণ থাকলো অগ্রিম। শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ।